অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে, এমন মন্তব্য করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠজন বলে পরিচিত অর্থনীতিবিদ ও সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অধ্যাপক ইউনূসের ছোট সংস্কার আর বড় সংস্কারের গল্প শেষ করে গভীর সংস্কারের আলাপ তোলার পরদিনই দেবপ্রিয় ভট্টাচার্যের এমন মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ ভালো একটি বিতর্ক এবং আভাসের জন্ম দিয়েছে। ডক্টর দেবপ্রিয় বলেছেন, অধ্যাপক ইউনূসের সরকারের সময় যেহেতু শেষ হয়ে এসেছে, তাই এই সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসেছে। ডক্টর দেবপ্রিয়র এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন ওঠে 18 বছর আগের মতোই অধ্যাপক ইউনূসকে কি মাঝপথে রণভঙ্গ দিতে হচ্ছে? দেড় যুগ আগে যেমন কাঙ্ক্ষিত বন্ধুদের কাছে না পেয়ে তিনি ব্যর্থ মনোরথে রাজনীতি থেকে সরে গিয়েছিলেন, তেমনি কি আবার ক্ষমতার মসনদে থাকার আকাঙ্ক্ষা ছাড়তে হচ্ছে? দর্শক, 2007 সালের 3রা মে অধ্যাপক ইউনূস রাজনীতির মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছিলেন, জাতির এখন গিয়ার পাল্টানোর সময় এসেছে। দেড় যুগ পর ক্ষমতা পেয়েও তা হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তেমন ঘোষণা কি আবার আসতে যাচ্ছে? যদি তাই আসে, তাহলে কি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নাকি জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে? নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ইঙ্গিতও দিয়েছেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু। এমন ইঙ্গিতের পর সামনের দিনগুলোতে রাজনীতির গতিপথ নিয়ে আরো ধোঁয়াশা তৈরি হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, গভীর সংস্কার না করলে স্বৈরাচার আবার ফিরে আসবে। 29 জুলাই রাজধানীর একটি হোটেলে জুলাই আন্দোলন ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের উপর আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছিলেন। এর আগে তিনি প্রায় শখানেক বার বলেছিলেন, ছোট সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে আর বড় সংস্কার চাইলে জুনের মধ্যে নির্বাচন। কিন্তু অনেকদিন ধরে যখন নির্বাচনের দাবি জোরালো হয়ে আসছে, তার মধ্যে তার এই নতুন করে গভীর সংস্কারের গল্প নির্বাচন নিয়ে আবারও শঙ্কা জাগায়। তার এমন মন্তব্যের একদিন পরই অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠজন বলে পরিচিত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বললেন ভিন্ন কথা। মন্তব্য করলেন, অধ্যাপক ইউনূসের সরকারের আয়ু ফুরিয়ে এসেছে, যাবার প্রস্তুতি নিতে হবে। সে প্রস্তুতি কেমন ও কি বিষয় হওয়া উচিত সেটিও খোলাসা করেছেন এই অর্থনীতিবিদ। বর্তমান অন্তর্বর্তী সরকার কিভাবে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তা ঠিক করার পরামর্শ দিয়েছেন তিনি। 30 জুলাই এক সেমিনারে তিনি বলেছেন, ডক্টর ইউনূস সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসেছে। তারা যে কাজগুলো করছে সেগুলো আগামী সরকার বৈধতা দিবে কিনা তা নিয়ে ভাবতে হবে। দর্শক, ডক্টর দেবপ্রিয় বর্তমান অন্তর্বর্তী সরকারের যেমন ঘনিষ্ঠজন, তেমনি 2007 সালের সেনা সমর্থিত 111 সরকারেরও ঘনিষ্ঠজন ছিলেন। 111 এর সেনা সমর্থিত সরকারের সময় ওই সরকারের এক্সিট পলিসি নিয়ে তখন বেশ চিন্তার ঝড় উঠেছিল। আর সেই 111 এর সময় জরুরি অবস্থা চলাকালে যখন অন্য রাজনৈতিক দলগুলো রাজনীতির মুখে উচ্চারণ করতে পারত না, তখন অধ্যাপক ইউনূস নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছিলেন, আবার 100 দিনের মধ্যে ব্যর্থ মনোরথে বিদায়ও নিয়েছিলেন। ডক্টর দেবপ্রিয়র মুখে বর্তমান সরকারের যে বিদায়ী সুর বেজেছে, তাতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূস কি তাহলে আরো একবার ব্যর্থ হয়ে বিদায় নিচ্ছেন? 2007 সালের 3রা মে তিনি জাতির উদ্দেশ্যে চিঠি লিখে জানিয়েছিলেন কেন তিনি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন। দর্শক, তখনকার পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতি এবং সেই চিঠিতে অধ্যাপক ইউনূসের তুলে ধরা কারণগুলোর সাথে বর্তমান সময়ের অনেক কিছুরই মিল খুঁজে পাওয়া যায়। দেখে নেই সেই চিঠির কিছু চুম্বক অংশ, যেগুলো আমাদের সামনে 18 বছর পরও মিলগুলো তুলে ধরবে। অধ্যাপক ইউনূস নোবেল পেয়েছিলেন 2006 সালের 13 অক্টোবর। তখন তার জনপ্রিয়তা আকাশের চেয়েও বেশি। 2007 সালের 20 জানুয়ারিতে হওয়ার কথা ছিল নির্বাচন, কিন্তু 11 জানুয়ারি আকস্মিকভাবে সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতায় আসে ফখরুদ্দিন সরকার। দেশে চলছিল জরুরি অবস্থা, যার মধ্যে কোনো রাজনৈতিক দলই তাদের কর্মকাণ্ড চালাতে পারেনি। সেই জরুরি অবস্থার মধ্যে ডক্টর ইউনূস মাঠে নামেন নতুন দল গঠন নিয়ে। 2007 সালের 11 ফেব্রুয়ারি ও 22 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দুটি চিঠি দেন, ঘোষণা করেন তার পার্টির নাম নাগরিক শক্তি। কিন্তু 3রা মে নতুন চিঠিতে আসে শুরুর আগের শেষের গল্প।
রাজনীতি থেকে সরে যাওয়ার পিছনে তিনি সেই চিঠিতে বলেছিলেন যাদেরকে সঙ্গে পেলে দল গঠন করে জনগণের সামনে সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো, তাদের তিনি পাচ্ছেন না। আর যারা রাজনৈতিক দলে আছেন তারা দল ছেড়ে আসবে না। 2007 সালের সেই চিঠিতে ডক্টর ইউনূসের নিজের হাতের লেখা একটি লাইন ছিল এমন: আমি রোজ হিসাব মিলিয়ে দেখেছি, জমার ঘরে আমার খুব বেশি থাকছে না, তাহলে আমি জোরালো টিম বানাবো কাদের নিয়ে? দর্শক, এই জমার ঘরে খুব বেশি কিছু না থাকার পরিস্থিতিটা 1.5 যুগ পর ডক্টর ইউনূসের জন্য আবারও তৈরি হয়েছে। সারা দেশে মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে চেষ্টা করেছিলেন নিয়োগকর্তাদের দলকে এস্টাবলিশ করতে। দলটির নামও দিয়েছেন নিজের আগের দলের কাছাকাছি। আগে ছিল নাগরিক শক্তি, এবার হলো জাতীয় নাগরিক পার্টি। নিয়োগকর্তাদের সরকারের নিচু থেকে উঁচু পর্যায়ে স্থান দিয়ে দলটির শক্ত ভিত দিতে চেয়েছিলেন। সেনাবাহিনী ও পুলিশ প্রহরায় মানুষ বেড়ে দলটিকে সারা দেশে কর্মসূচিও করালেন। বিএনপি সহ একাধিক রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানেও দাঁড় করিয়েছেন। কিন্তু নিয়োগকর্তা ছাত্রদের লাগামহীন দুর্নীতি আর চাঁদাবাজিতে ইউনূসের জমার ঘর তো বটেই, পুঁজির ঘরও শূন্য হতে চলেছে। বুঝে গেছেন জোর করে আওয়ামী লীগ ও 14 দলকে ভোটের মাঠ থেকে দূরে রাখছেন, কিন্তু তাতেও এনসিপির জামানত হারানোর ভাগ্য বদলানো যাবে না। কড়া পুলিশ পাহারা না দিতে পারলে বেশিরভাগ ক্ষেত্রে লাঞ্ছিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। দর্শক, 2007 সালের 3রা মে সেই চিঠিতে অধ্যাপক ইউনূস লিখেছিলেন, দুর্বল দল নিয়ে দেশে নতুন ধারার রাজনৈতিক পরিমণ্ডল সৃষ্টির চেষ্টা না করে বরং আমরা অপেক্ষা করি অন্য কেউ এই প্রচেষ্টা নিক এবং সফল হোক। তার সেই চেষ্টার সুযোগ এসেছিল 2024 সালের 5ই আগস্ট। ছাত্রদের দলকে সব ধরনের সুযোগ দিয়ে সে চেষ্টাও করেছিলেন, যেমনটা তিনি বলতেন 2007 সালে। দর্শক, গত 11 মাসে অধ্যাপক ইউনূস সুযোগ পেলেই দাবি করেছেন জাতি গঠনের এমন সুযোগ আর আসবে না। একই দাবি তিনি 18 বছর আগে 111 সরকারের সময় করতেন। সে কথা তার সেই চিঠিতে উল্লেখ ছিল। তবে চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল শেষাংশে, যেখানে লেখা ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক গতিপথে জাতির এখন গিয়ার পাল্টানোর সময় এসে গেছে। আর বর্তমান প্রেক্ষাপটে সেই ইঙ্গিত দিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি 2007 সালে অধ্যাপক ইউনূসের রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে পর্দার আড়ালের লোক বলে পরিচিত। ইঙ্গিত দিয়ে পরিষ্কার করেছেন 111 সরকারের মতোই পরের নির্বাচিত সরকারের সাথে সমঝোতায় যাওয়ার। খুঁজতে বলেছেন এক্সিট রুল, ঠিক করতে বলেছেন পলিসি। সরকার সমর্থকদের মধ্যে কেউ কেউ সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন মেঘের ঘন ঘটা। সূত্রগুলো বলছে, গত বছর অগস্টে ডক্টর ইউনূসকে যেসব দেশীয় ও বিদেশি মিত্র অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, যারা চেয়েছিলেন অধ্যাপক ইউনূস কমপক্ষে 3 বছর থাকুক, তারা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। জঙ্গিবাদ ও দক্ষিণপন্থীদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, অর্থনীতির বেহাল দশা, আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি নষ্ট হওয়া, সব মিলে অধ্যাপক ইউনূসের অবস্থা কোণঠাসা। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূস সহসা নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে চান না। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে খুব শিগগিরই বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির মধ্যে দ্বিমুখী বিরোধ সামনে উঠে আসবে। তখন পরিস্থিতি আরো উত্তাল হবে। তেমন পরিস্থিতিতে সংঘাতময় কোনো নির্বাচন না দিয়ে ডক্টর ইউনূস সরে যেতে পারেন এমন আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। ফেনীতে বসে তেমন ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটা মামলা চলমান আছে। যদি রায় অনুযায়ী কেয়ারটেকার সরকার ফিরে আসে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। রাজনৈতিক মহলে আরো একটি আলোচনা আছে, সেটি হলো জাতীয় সরকার। একই ধরনের আলোচনা ছিল 111 সময় অধ্যাপক ইউনূস রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর। ডক্টর কামাল হোসেন, কর্নেল অলি আহমেদের পরামর্শে তখন জাতীয় সরকার নিয়ে বেশ তোড়জোড় দেখা দিয়েছিল। তখন -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য ফ্রন্ট বা জাতীয় সরকার গঠনের জন্য বেশ কয়েকটি গোপন মিটিং হয়েছিল। এখনো তেমন চলছে। ফলে বাড়ছে ধোঁয়াশা। তেমন হলে ডক্টর ইউনূসের এক্সিট রুট পাওয়া বেশ সহজ হবে। পরিস্থিতি সেদিকে আগাচ্ছে কিনা তা সহজেই বোঝা যাবে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদের নাটক কতটা শক্তিশালী হয় তার উপর।
এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।